হ্যালো স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের দুতরফা দাখিলা পদ্ধতির আজকে আমি একটি বোর্ড প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। আজকের বোর্ডটি হচ্ছে দিনাজপুর বোর্ড 2020। যারা এই অধ্যায়ের পার্ট 1 এবং পার্ট 2 ভিডিওটি দেখোনি তারা অবশ্যই আই বাটনে ক্লিক করে পার্ট এবং 1 এবং 2 ভিডিওটি দেখে আসার চেষ্টা করবে। তাহলে তোমাদের এই অঙ্কটা তোমরা নিজেরা সমাধান করতে পারবে। তো চলো স্টুডেন্ট, প্রশ্নটা আজকে সমাধান করার চেষ্টা করি। শুরুতে যদি আমি প্রশ্নটা পড়ি, জনাব মেহেদী তার ব্যবসা প্রতিষ্ঠান হাসান স্টোর এর বিস্তারিত হিসাব সংরক্ষণ করেন না। 1 জানুয়ারি 2019 তারিখে তার হিসাব বই থেকে পাওয়া যায় যে নগদ তহবিল 1,40,000 টাকা মানে নগদ টাকা, ব্যাংক জমা মানে ব্যাংকে 1,10,000 টাকা এবং পাওনাদার 20,000 টাকা। বছরের মাঝামাঝি সময়ে তিনি আরও 60,000 টাকা বিনিয়োগ করে মানে অতিরিক্ত মূলধন আনে। পরবর্তীতে পরিবারের প্রয়োজনে তিনি প্রতি মাসে 2,000 টাকা করে উত্তোলন করে। এখানে খেয়াল করে দেখো, প্রতি মাসে বলছে, মানে এক মাসে 2,000 টাকা, তার মানে 12 মাসে 24,000 টাকা উত্তোলন করে। এই জিনিসটা একটু অনেকে ধরতে পারে না। হ্যাঁ, তারপর নিচে দেখি আমাদের কি আছে। 31 ডিসেম্বর মানে বছর শেষে 2019 তারিখে তার ব্যবসার নিম্নোক্ত সম্পদ ও দায়সমূহ ছিল: নগদ তহবিল 90,000 টাকা, আসবাবপত্র 70,000 টাকা, দেনাদার 1,40,000 টাকা, মজুদ পণ্য 1,20,000 টাকা, পাওনাদার 60,000 টাকা এবং ব্যাংক জমাতিরিক্ত 50,000 টাকা। কিছু সম্পদ এবং কিছু দায় আছে। আচ্ছা, তাহলে আমরা যদি প্রশ্নগুলো একটু দেখি। প্রশ্ন ক নাম্বারে কি বলছে? হাসান স্টোর এর প্রারম্ভিক মূলধন নির্ণয় করো। হাসান স্টোরের কি বলছে? প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে বলছে। আচ্ছা, প্রারম্ভিক মূলধনের একটা সূত্র আছে। যারা পার্ট 2 দেখোনি তারা ওই পার্ট 2টা প্লিজ দয়া করে একটু দেখে আসো। প্রারম্ভিক মূলধনের সূত্রটা কি? প্রারম্ভিক মূলধনের সূত্রটা হচ্ছে প্রারম্ভিক সম্পদ থেকে, এই যে আমাদের এই প্রারম্ভিক সম্পদ থেকে আমাদের এই প্রারম্ভিক দায়টা বিয়োগ করলে আমাদের কি হয়ে যাবে? প্রারম্ভিক মূলধন বের হয়ে যাবে। তাহলে আমাদের এই অঙ্কতে প্রারম্ভিক কি কি সম্পদ আছে আমরা একটু দেখি। প্রারম্ভিক সম্পদ আছে আমাদের, যেমন নগদ তহবিল 1,40,000 টাকা। এই যে নগদ টাকা 1,40,000 টাকা এবং ব্যাংকে জমা ছিল 1,10,000 টাকা। এই যে ব্যাংকে জমা 1,10,000 টাকা। তাহলে এই দুইটি আমাদের সম্পদ পাওয়া গেছে। এই দুইটি সম্পদ যোগ করে আমরা এই পরিমাণ টাকায় লিখব। 2,50,000 টাকা হয়েছে। এখন এখান থেকে আমাদের প্রারম্ভিক দায়টা বিয়োগ করতে হবে। তাহলে প্রারম্ভিক দায়টা কি আছে? পাওনাদার 20,000 টাকা। তার মানে আমাদের এই যে প্রারম্ভিক দায়, পাওনাদার, এই 20,000 টাকা আমরা বিয়োগ করে দেখাবো। তাহলে 2,50,000 থেকে 20,000 টাকা বিয়োগ করলে হয় 2,30,000 টাকা। এটা হচ্ছে আমাদের কি? প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন এইভাবে বের করতে হয়। আচ্ছা, এখন আমরা খ নাম্বার একটু পড়ার চেষ্টা করি। খ নাম্বার কি আছে? হাসান স্টোর এর সমাপনী মূলধন নির্ণয় করো। সমাপনী মূলধন। আচ্ছা, সমাপনী জিনিসটা কি? সমাপনী হচ্ছে বছর শেষ। তাহলে আমাদের বছর শেষের মূলধন নির্ণয় করার সূত্র হচ্ছে আমাদের সমাপনী সম্পদ থেকে সমাপনী দায়টা বিয়োগ করব। তাহলে এই অঙ্কতে আমরা দেখি কি কি আমাদের সম্পদ আছে এবং কি কি দায় আছে। আমি টেবিলের মাধ্যমে সমাধান করেছি, তোমরা প্রয়োজনে টেবিল ছাড়াও করতে পারো। আচ্ছা, তাহলে আমাদের সমাপনী সম্পদগুলো আমরা দেখি কি কি আছে। যেমন এখানে আমরা লিখবো সমাপনী সম্পদ নগদ তহবিল। এই যে আমাদের নগদ তহবিল 90,000 টাকা নগদ তহবিল লিখছি। তারপর আমাদের আসবাবপত্র 70,000 টাকা, আসবাবপত্র 70,000 টাকা লিখবো। দেনাদার 1,40,000 টাকা, দেনাদার 1,40,000 টাকা লিখবো। সমাপনী মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য আছে হচ্ছে 1,20,000 টাকা, আমরা 1,20,000 টাকা লিখবো। এই তিনটায় আমাদের সম্পদ পাওয়া গেছে। এই সরি, এই চারটা আমাদের সম্পদ পাওয়া গেছে। এই চারটা সম্পদ আমরা কি করব? যোগ করে পরিমাণ টাকা লিখবো। এখন এখান থেকে আমাদের সমাপনী দায়টা বিয়োগ করতে হবে। তাহলে আমাদের সমাপনী দায় কি কি আছে আমরা দেখার চেষ্টা করি। পাওনাদার 60,000 টাকা, এই যে পাওনাদার 60,000 টাকা। তারপর আমাদের ব্যাংক জমাতিরিক্ত 50,000 টাকা, এই ব্যাংক জমাতিরিক্ত কি? 50,000 টাকা। তাহলে এই দুইটা যোগ করে আমরা এখানে বিয়োগ আকারে দেখাবো। তাহলে 4,20,000 থেকে যদি 1,10,000 টাকা বিয়োগ করা হয় তাহলে আমাদের থাকে কি? 3,10,000 টাকা। তো সমাপনী সম্পদ থেকে সমাপনী দায় বিয়োগ করলে যেটা হয় এটা আমাদের কি? সমাপনী মূলধন। তাহলে এভাবে আমরা খুব সহজেই সমাপনী মূলধন নির্ণয় করতে পারবো। আচ্ছা, এখন গ নাম্বারে আসি। হাসান স্টোরের মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। তাহলে মুনাফা বা ক্ষতি মানে লাভ ক্ষতি নির্ণয়ের জন্য একটা সূত্র আছে। যারা পার্ট 2 দেখোনি, আবারও বলতেছি, তারা প্লিজ দয়া করে পার্ট 2 নাম্বারটি দেখে আসো। তাহলে তোমরা নিজেরা সমাধান করতে পারবে। আচ্ছা, তাহলে আমরা নিচে
প্রথমে আমরা লিখি আমরা জানি দেওয়ার পর লাভ ক্ষতির সূত্রটা আমরা লিখবো। লাভ ক্ষতির সূত্রটা হচ্ছে সমাপনী মূলধন যোগ উত্তোলন। সমাপনী মূলধনের সাথে উত্তোলনটা যোগ করতে হবে। দেন সমাপনী প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন, এই দুটো আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে আমরা দেখি সমাপনী মূলধন কি আছে। আমরা কিন্তু খ নাম্বারে, এই যে দেখো সমাপনী মূলধন কিন্তু নির্ণয় করছি। খ নাম্বারে আমাদের সমাপনী মূলধন 3,10,000 টাকা ছিল। এখন উত্তোলনটা কিভাবে নির্ণয় করব? দেখো উত্তোলন আমাদের এখানে বলা আছে যে প্রতি মাসে 2,000 টাকা করে উত্তোলন করে। যেহেতু প্রতি মাসে বলছে, তার মানে আমাদের এক বছরে কয় মাস? 12 মাস। এই কারণে এই যে 2,000 টাকা গুণ 12, তাহলে আমাদের হবে 24,000 টাকা। আর প্রারম্ভিক মূলধন আমরা ক নাম্বারে কিন্তু বের করছি যে প্রারম্ভিক মূলধন বের হয়েছে আমাদের 2,30,000 টাকা। আর এখানে আমাদের অতিরিক্ত মূলধন আমাদের প্রশ্নতে দেওয়া আছে। দেখো এখানে বলা আছে যে বছরের মাঝামাঝি সময়ে তিনি আরো 60,000 টাকা নিয়ে বিনিয়োগ করেন। তাহলে বছরের মাঝামাঝিতে তিনি কি করছে? অতিরিক্ত মূলধন নিছে। তাহলে এই অতিরিক্ত মূলধনটা কি হবে? প্রারম্ভিক মূলধনের সাথে যোগ হবে। তাহলে এই সমাপনী মূলধন এবং উত্তোলন যোগ করলে হয় আমাদের 3,34,000 টাকা, এবং প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধন যোগ করলে হয় 2,90,000 টাকা। তাহলে আমাদের এই 3,34,000 টাকা থেকে 2,90,000 টাকা বিয়োগ করলে হয় 44,000 টাকা। যদি আমাদের প্লাস ফিগার আসে তাহলে আমাদের লাভ, যদি মাইনাস ফিগার আসে তাহলে আমাদের ধরে নিতে হবে কি? ক্ষতি। যেহেতু এটা আমাদের প্লাস ফিগার আসছে, তাহলে আমাদের এটা কি হয়েছে? লাভ হয়েছে। তো এইভাবে খুব সহজে আমরা লাভ ক্ষতি নির্ণয় করতে পারবো। তো স্টুডেন্ট, আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছো এবং তোমাদের অনেক উপকৃত হয়েছে। তো তোমাদের যদি উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে, এবং যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, এবং কোনো কোশ্চেন থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।